আমার নাম ইমরান। আমি ভারতের পুনে শহরে থাকি। এই ঘটনাটা গত বছরের। তখন আমি রাতে পিৎজা ডেলিভারির কাজ করতাম। রাতের সময়টা আমার বরাবরই একটু ভালো লাগতো। ট্রাফিক কম, অর্ডার দ্রুত হয়, কম সময়ে বেশি ডেলিভারি দেওয়া যায়। কিন্তু সেই রাতে যা ঘটেছিল সেটা আমি কোনোদিন ভুলতে পারবো না। সেদিন রাত প্রায় 11টা নাগাদ একটা অর্ডার এলো। লোকেশনে শুধু এতটুকুই লেখা ছিল, বিজয় হাইটস, টাওয়ার বি, টপ ফ্লোর, অ্যাট লিস্ট ব্রিং টু সিগারেট অলসো। পরে প্রথমে আমার হাসি পেয়ে গেল। রাতের শিফটে প্রায় লোকজন সিগারেট, কোল্ড ড্রিঙ্কস বা চা আলাদা করে বলে দেয়, তাই আমি পাশে করে 2টা সিগারেটও রেখে দিলাম আর রওনা হয়ে গেলাম। অ্যাপ্লিকেশনে লোকেশন দেখে আমি অবাক হয়ে গেলাম। জায়গাটা শহর থেকে প্রায় 20 মিনিট দূরে, একেবারে নির্জন এলাকায়, যেখানে আগে একটা পুরনো কনস্ট্রাকশন প্রজেক্ট ছিল। এখন অর্ধেক বিল্ডিং তৈরি হয়েছে আর অর্ধেক এখনো নির্মাণাধীন। যতই আমি গন্তব্যের কাছে যাচ্ছিলাম, রাস্তা ততটাই ফাঁকা হয়ে যাচ্ছিল। স্ট্রিট লাইট কম, ঠান্ডা বাতাসে চারপাশে এক অদ্ভুত নীরবতা। সামনে একটা বড় বিল্ডিং চোখে পড়ল। বাইরে একটা বোর্ড লাগানো, বিজয় হাইটস। পুরনো বিল্ডিং অন্ধকারে ডুবেছিল। শুধু টপ ফ্লোরে একটা হালকা হলুদ আলো জ্বলেছিল, যেন কোনো পুরনো বাল্ব। আমি যখন বিল্ডিংয়ের গেটে পৌঁছালাম, তখন ওপর থেকে একজন ছেলের ফোন এলো, ভাই লিফট দিয়ে উঠে আসুন, টপ ফ্লোর, সিগারেট আনতে ভুলবেন না। তার কণ্ঠে অদ্ভুত এক তাড়াহুড়ো ছিল, যেন সে ভয় পাচ্ছে আমি যদি মত বদলে চলে যাই। গেট খোলা ছিল, রিসেপশনে কেউ নেই। মেঝেতে কংক্রিটের ধুলো, ভাঙা টাইলস, আর দূরে কোথাও একটা ফ্যানের ক্যাচক্যাচ শব্দ। লিফটের কাছে একটা মরিচা ধরা বাটন ছিল। আমি সেটা চাপলাম। লিফট ধীরে ধীরে নিচে নামলো, যেন কোনো বুড়ো মানুষ কষ্ট করে শ্বাস নিচ্ছে। দরজা খুলল। 3 দিকেই আয়না, কিন্তু আয়নাগুলো পরিষ্কার নয়। আমি ভেতরে ঢুকে টপ ফ্লোরের বাটন চাপলাম। লিফট উপরে উঠতে শুরু করলো। প্রতিটা ফ্লোর পার হওয়ার সময় লিফট থেকে অদ্ভুত শব্দ আসছিল। মনে হচ্ছিল লিফটটা খুব পুরনো আর জরুরি সার্ভিস দরকার। কিন্তু 4র্থ ফ্লোরে এসে হঠাৎ লিফটটা ঝাঁকুনি খেল। আলো এক মুহূর্তের জন্য নিভে আবার জ্বলে উঠল। মনে মনে ভাবলাম, পুরনো লিফট, এমন হতেই পারে। কিন্তু 6ষ্ঠ ফ্লোরে এসে লিফট হঠাৎ থেমে গেল। দরজা হাতখানা খুলল, তারপর নিজে থেকেই আবার বন্ধ হয়ে গেল। আবার খুলল, আবার বন্ধ হলো, যেন অদৃশ্য কোনো হাত দরজাটা খুলছে আর বন্ধ করছে। আমার শরীরের ভেতর দিয়ে হঠাৎ একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ঠিক সেই সময় আমার ফোন বেজে উঠল। নম্বরটা সেই অর্ডারেরই। ভাই, আপনি কোথায়? এখনো এলেন না কেন? আমি বললাম, ভাই, লিফট এখানে এসে আটকে গেছে। দরজা খুলছে আর বন্ধ হচ্ছে। ওপাশে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা, তারপর তার গলা চাপা হয়ে এলো, লিফট দিয়ে আসবেন না, সিঁড়ি দিয়ে উঠে আসুন তাড়াতাড়ি। তার কণ্ঠে অস্থিরতা ছিল, কিন্তু সেটা সাধারণ তাড়াহুড়োর মতো না, একেবারে ভয়ের সুর। আমি লিফট থেকে বেরিয়ে এলাম। দরজা আবার নিজে থেকে বন্ধ হয়ে গেল। 6ষ্ঠ ফ্লোরটা পুরো অন্ধকারে ডুবেছিল। শুধু একটা ঝুলে থাকা তার থেকে নীলচে হালকা আলো আসছিল। সেটাও টিম টিম করে জ্বলছিল আর নিভছিল। মেঝেতে ভাঙা ইট, সিমেন্টের বস্তা, তারের জট, আর কোথাও কোথাও পানি টপ টপ করে পড়ার শব্দ। এখানে শুধু নীরবতা ছিল না, একটা চাপা ভারী অনুভূতি ছিল, যেন কারো ওজন মেঝেতে পড়ে আছে। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে সিঁড়ি খুঁজতে লাগলাম। কিন্তু অদ্ভুত ব্যাপার, দরজা ছিল, কিন্তু কোনো দরজাই খুলছিল না। ঠিক তখনই আবার পায়ের শব্দ পেলাম, ধীরে, ভারী, যেন কেউ খালি পায়ে আমার পেছনে হাঁটছে। আমি ঘুরে তাকালাম, কিছুই নেই।
ফোন আবার বেজে উঠল। ভাই, তাড়াতাড়ি করুন। সিঁড়ির ডান পাশে। না ভেবেই আমি ডান দিকে মোবাইলের আলো ফেললাম। সিঁড়ি ছিল, কিন্তু পুরোপুরি ঘন অন্ধকারে ডুবেছিল। এতটাই যে মোবাইলের ফ্ল্যাশও কম পড়ছিল। আমি গভীর শ্বাস নিলাম আর প্রথম ধাপটা রাখলাম। তখনই আবার একটা শব্দ এলো, কারো নিঃশ্বাস নেওয়ার শব্দ, কিন্তু মানুষের মতো না, এত ভারী, যেন কারো বুক ভরা পানি। আমার রক্ত যেন জমে গেল। নিজেকে বোঝালাম শুধু ওপরে যেতে হবে, পিজ্জা দিতে হবে, তারপর ফিরে যেতে হবে, কিন্তু মন মানছিল না। আমি সিঁড়ির রেলিং শক্ত করে ধরলাম আর মোবাইলের আলো সামনে রাখলাম। ওপরে ওঠার সিঁড়িগুলো পুরো অন্ধকারে ডুবেছিল, যেন আলো নিজে এখানে আসতে ভয় পাচ্ছে। এক ধাপ, তারপর আরেক ধাপ। প্রতিটা ধাপের শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল, যদিও এগুলো ছিল খালি কংক্রিটের সিঁড়ি। ভাবলাম হয়তো বাইরে কোথাও বাতাস বইছে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ভেতরে একেবারে বাতাস ছিল না। এবার কণ্ঠটা আগের মতো ছিল না। ভাই, এসে যান না, আমরা ওপরে অপেক্ষা করছি। গলাটা যেন ফাটা ফাটা, অসুস্থ শোনাচ্ছিল। আমি বললাম, ভাই, আপনি কোন ফ্লোরে আছেন? সে বলল 7। তাড়াতাড়ি আসুন। কিন্তু এবার তার কণ্ঠের পেছনে আরেকটা শ্বাসের শব্দ ছিল। ফোনের খুব কাছে আরেকজন দাঁড়িয়েছিল। সে কিছু বলছিল না, শুধু শ্বাস নিচ্ছিল। ভারী শ্বাস, ভেজা শ্বাস। আমার শরীরের ওপর দিয়ে শীতল স্রোত বয়ে গেল। আমি ওপরে উঠতে লাগলাম। প্রতিটা ধাপে মনে হচ্ছিল কেউ আমার পেছনেও পা ফেলছে, কিন্তু আমার গতির চেয়ে অর্ধেক ধীর। পেছনে 3টা পায়ের ধারাবাহিক শব্দ। আমি পেছনে ফ্ল্যাশ মারলাম, কিছুই নেই, কিন্তু শব্দ থামেনি, যেন অন্ধকারের ভেতর কেউ দাঁড়িয়ে আমাকে দেখছে। শেষ পর্যন্ত আমি 7 ফ্লোরে পৌঁছালাম, যেখানে আলো থাকার কথা। সেখানে কিছুই নেই, শুধু একটা বড় লোহার দরজা, তাতে লেখা কল সেন্টার, নো এন্ট্রি। আর নিচে কেউ কেটে কেটে লিখে দিয়েছে কিপ ডোর ক্লোজ। দরজার নিচের ফাঁক দিয়ে হালকা নীলচে আলো বের হচ্ছিল, যেন ভেতরে কোনো এলইডি মনিটর চলছে। আমার হাত ঘামে ভিজে গেল। এক হাতে পিৎজার ব্যাগ, অন্য হাতে মোবাইল দিয়ে দরজায় নক করলাম। প্রথমে কোনো সাড়া নেই, তারপর ভেতর থেকে কোনো চেয়ার টেনে সরানোর শব্দ এলো, আর কেউ ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে এলো। আমার নিঃশ্বাস আটকে গেল। আমি আবার বললাম, ভাই, পিৎজা এসেছে। দরজার অন্য পাশ থেকে কেউ হালকা করে শ্বাস নিল। তারপর আওয়াজ এলো, কিন্তু সেটা ফোনের আওয়াজ না। ভেতরে চলে আসো। গলাটা ছিল বুড়ো মানুষের মতো, অথচ ফোনে তো যুবক ছেলের মতোই শোনাচ্ছিল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি হাতল ঘোরালাম, দরজা খুলে গেল। ভেতরে পুরো ফ্লোরটাই অন্ধকার, শুধু 4টা কম্পিউটার অন ছিল, নীলচে আলোয়, ঠিক পুরনো সিসিটিভি মনিটরের মতো। চেয়ারে পড়ে থাকা পুরনো হেডফোন, ফাইল, আধখানা চায়ের কাপ, ছেঁড়া কাগজ, সব কিছু আছে, কিন্তু কোনো মানুষ নেই। আমি জোরে ডাকলাম, ভাই, অর্ডারটা কে করেছিলেন? নীরবতা। হঠাৎ আবার সেই লিফটের দরজার শব্দ কানে এলো। খুলছে, বন্ধ হচ্ছে, আবার খুলছে, অথচ আমি তো ওপরে। লিফট। আমি নিচে রেখে এসেছি। আমার মেরুদণ্ড বেয়ে শীত নেমে এলো। একটা কম্পিউটারের স্ক্রিন হঠাৎ জ্বলে উঠল, তাতে শুধু এক লাইন লেখা, লুক বিহাইন্ড ইউ। আমার মাথা ঘুরে গেল। বুকের ভেতর হৃৎপিণ্ড যেন উঠে এলো। কানে অদ্ভুত এক গঞ্জন শুনতে পেলাম, যেন একসাথে 50 জন শ্বাস নিচ্ছে। পেছনে ঘুরে তাকানোর সাহস পেলাম না। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। কাঁপতে থাকা হাতে ধরলাম। সেই একই কণ্ঠ, কিন্তু এবার ফিসফিস করে, ভাই, যাই হোক, পেছনে তাকিও না। আমার রক্ত যেন শিরায় জমে গেল। ঠিক সেই মুহূর্তে একটা চেয়ার নিজে থেকেই ঘুরে গেল, যেন কেউ অদৃশ্য হাতে নড়িয়ে দিল। পেছন থেকে 2 কদমের শব্দ এলো, একেবারে আমার পেছনে।
আমি চোখ বন্ধ করে ফেললাম। 2 সেকেন্ড থেমে গভীর শ্বাস নিলাম। নিজেকে বললাম, শুধু দরজা পর্যন্ত যেতে হবে, তারপর দৌড়। আমি এক পা এগোলাম, আর তখনই আমার কাঁধে ঠান্ডা আঙ্গুল পড়ল, বরফের চেয়েও ঠান্ডা। আমার মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো, কিন্তু কোনো শব্দ হলো না। গলা বন্ধ হয়ে গেল। আমি দৌড়ালাম, মোবাইলের পুরো আলো দরজার দিকে ফেললাম আর ছুটে চললাম। দরজা নিজে থেকেই বন্ধ হতে শুরু করলো। পিৎজার ব্যাগটা দরজা আটকে গেল, আর আমি টেনে হিসড়ে কোনো রকমে বাইরে বেরিয়ে এলাম। এক ঝটকায় দরজা বন্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে লিফট নিজে থেকেই ওপরে উঠে এলো, কোনো বাটন চাপা ছাড়াই। আর ভেতর থেকে বাজছিল আমারই কণ্ঠস্বর, ভাই, লিফট দিয়ে আসবেন না। আমি চিৎকার করে সিঁড়ির দিকে ছুটে নামতে লাগলাম। কয়েক তলা নামার পর টের পেলাম কেউ আবার আমার পেছনে নামছে, একই গতিতে, একই সঙ্গ, পায়ের শব্দে, এমনকি আমার শ্বাসের নকল করেই। আমি নিচের দিকে দৌড়াতে থাকলাম। দম বন্ধ হয়ে এলো। হঠাৎ এক ফ্লোরে সব আলো জ্বলে উঠল। পুরনো টাইলস, ভাঙা পাখা, আর দূরের লিফটের সেই একই দরজার শব্দ খুলছে আর বন্ধ হচ্ছে। ফোনটা শেষবারের মতো বেজে উঠল। এবার আওয়াজটা আগের মতো ছিল না। মনে হচ্ছিল সে যেন আমার কানের ভেতর থেকেই কথা বলছে। ভাই, আপনি তো নিচে নেমে এসেছেন, সিগারেটের প্যাকেটটা বলবেন না। একই লাইন, কিন্তু এবার কণ্ঠটা ছিল অন্য কারো। আমি 1 সেকেন্ডের জন্য থমকে গেলাম। ঠিক সেই মুহূর্তে পুরো ফ্লোরের সব লাইট একসাথে নিভে গেল। অন্ধকার এতটাই ঘন যে আমি শুধু নিজের শ্বাসের শব্দই শুনতে পাচ্ছিলাম। তড়িঘড়ি করে মোবাইলের ফ্ল্যাশ অন করলাম। আলো পড়তেই দেয়ালগুলো দেখা গেল সাদা স্যাঁতসেঁতে দাগ আর কাঁচা সিমেন্টের তীব্র গন্ধ। পেছনের পায়ের শব্দ থামেনি, বরং এখন পায়ের শব্দের সাথে শ্বাসের আওয়াজও যোগ হয়েছে, খুব কাছ থেকে, একেবারে আমার পেছনে। ও শ্বাস মানুষের ছিল না, যেন গভীর কোনো কুয়ো থেকে ভেসে আসছে, বা কেউ পানির নিচে ডুবে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। আমি সিঁড়ির দিকে বড় একটা পা বাড়িয়ে দৌড়ে নামতে শুরু করলাম। প্রতিটা ফ্লোরে মনে হচ্ছিল দেয়ালের আড়ালে কেউ 4 পায়ে দৌড়াচ্ছে। মানুষ নয়, মানুষের চেয়েও দ্রুত, কিন্তু চোখে পড়ছে না। 6 তলায় পৌঁছাতেই দেখি আগের সেই ঝুলন্ত তার নীল রঙের বাল্বটা বারবার জ্বলছে আর নিভছে। ঠিক তখনই কোথা থেকে টুপটাপ করে কিছু পড়ার শব্দ শুরু হলো। ফোঁটাগুলো নিচে ফ্লোরে পড়ছিল। কাঁচা সিমেন্টে পড়ার শব্দটা বাকি সব শব্দের থেকে আলাদা করে বোঝা যাচ্ছিল। সেই মুহূর্তেই আমার ফোন বেজে উঠল। এবার কলটা অন্য নম্বর থেকে। কাঁপতে থাকা হাতে ফোন ধরলাম। ওপাশে কোনো কথা নেই, শুধু লিফটের বেলের শব্দ। ঠিক যেন কেউ নিচে লিফটের সামনে দাঁড়িয়ে বারবার বাটন চাপছে। আমি বুঝতে পারছিলাম না এসব একজন করছে নাকি অন্য কিছু। আমি দ্রুত নিচে নামতে লাগলাম। 7 থেকে 6, 6 থেকে 5, 5 থেকে 4, তারপর 4 থেকে 3। 3rd ফ্লোরে হঠাৎ সব আলো জ্বলে উঠল, যেন ফ্লোরটা হঠাৎ জীবন্ত হয়ে উঠল। সেখানে শুধু একটা দরজা ছিল। দরজাটার ওপর চক দিয়ে লেখা স্টেক হোয়াইট। আমার হৃদয় স্পন্দন আরো বেড়ে গেল। মনে হলো এটা কি কোনো ঠাট্টা, কিন্তু লেখাটা নতুন করে মনে হচ্ছিল না, যেন অনেক বছর আগে কেউ তাড়াহুড়ো করে লিখে রেখে গেছে। আমি দরজার কাছে গিয়ে কান পাতলাম। পেছন থেকে ফিস ফিস শব্দ আসছে। এই আওয়াজ মানুষের ছিল না, যেন পুরনো কোনো টেপ রেকর্ডার চলছে। ঠিক তখনই দূর থেকে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে এলো, খুব দুর্বল আওয়াজ, বাঁচাও, কেউ আছে এখানে, বাঁচাও, কেউ আছে এখানে, হেল্প। আমি চমকে উঠলাম, শরীর কাঁপতে লাগলো। কিন্তু সেই কণ্ঠে কিছু অস্বাভাবিক ছিল। শব্দগুলো বারবার একইভাবে রিপিট হচ্ছিল, যেন একটা বাক্যই রেকর্ড করা চলছে। বাঁচাও, কেউ আছে এখানে। হঠাৎ সেই আওয়াজ আরো জোরে হয়ে উঠল, এত জোরে যে আমার কানে ঝনঝন করতে লাগলো। বাঁচাও,
আমি হতভম্ব হয়ে গেলাম। কিছু না ভেবেই দৌড় দিলাম। শেষমেশ গ্রাউন্ড ফ্লোরে পৌঁছালাম। গার্ড রুমের লাইট জ্বলছিল, দরজাটা আধ খোলা। আমি দৌড়ে ভেতরে ঢুকে চেঁচিয়ে উঠলাম, ভাই, গার্ড, কেউ আছেন? প্লিজ, কেউ থাকলে উত্তর দিন। কয়েক মুহূর্ত নীরবতা, তারপর ঘরের এক কোণ থেকে চেয়ার টেনে সরানোর শব্দ। আমি মোবাইলের আলো সেদিকে ফেললাম। সেখানে একজন বুড়ো লোক বসেছিল। সাদা চুল, শুকনো মুখ, চোখের নিচে গাঢ় কালি, যেন অনেক রাত ধরে ঘুমায়নি। সে খুব ধীরে বলল, কে পাঠিয়েছে তোমাকে উপরে? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ভাই, পিৎজার অর্ডার এসেছিল, 7 তলার কল সেন্টার। বুড়ো লোকটা গম্ভীর শ্বাস নিল, তারপর মাথা নাড়ল, যেন সব বুঝে গেছে। বসো, একটু থামো। আমি না বলতে চেয়েছিলাম, কিন্তু সে ততক্ষণে থার্মোস থেকে এক গ্লাস ঢেলে আমার সামনে রেখে দিয়েছে। চায়ের হালকা গন্ধ অদ্ভুতভাবে খুব বাস্তব লাগছিল। সে ধীরে ধীরে বলল, তুমি এখন রাতের বেলা এখানে এসেছো? এই জায়গাটা রাত হলে ছেড়ে দেওয়াই ভালো। এটা কোনো নাটক না, সত্যিকারের মানুষের কথা, সতর্কতা। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। একটু সাহস করে জিজ্ঞেস করলাম, ওপরে কে থাকে? ফোন কে করেছিল? সত্যি কি সেখানে কোনো কল সেন্টার আছে? বুড়ো লোকটা লম্বা একটা দম নিল। সে নিঃশ্বাসে ভয় আর ক্লান্তি দুটোই ছিল। তারপর সে বলল, কল সেন্টার ছিল, এখন আর নেই। তার কণ্ঠে অকারণ কোনো ভয় ছিল না। সে এমনভাবে বলছিল যেন নিছক সত্য ঘটনা বলছে। ভূত প্রেতের গল্প নয়, বরং এক দুর্ঘটনার কথা। পুনেতে নতুন কল সেন্টার খোলা হয়েছিল, বিজয় হার্টস। সাল 2017। নাইট শিফট ছিল, 6 জন ছেলে কাজ করত। তখনও আমি এখানকার গার্ড ছিলাম। আমি জিজ্ঞেস করলাম তাদের সঙ্গে কি হয়েছিল। সে বোতল থেকে এক চুমুক নিয়ে বলল, ওই মুহূর্তটা ভাই একদম সত্য ছিল। এক রাতে প্রায় 1:30 নাগাদ লিফট ওপরে উঠছিল। 6 তলায় এসে আটকে যায়। দরজা খুলছিল না। ছেলেগুলো ভেতরে আটকে পড়ে। কয়েকদিন ধরে তারা ওই লিফটের ভেতরে বন্দি ছিল। সবার গলা শুকিয়ে গিয়েছিল। সে নিজের আঙ্গুল গলার ওপর বলিয়ে দেখালো, যেন বোঝাচ্ছে কিভাবে। শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম, পুলিশ, ফায়ার ব্রিগেড? সে বলল এসেছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কাটিং টুল দিয়ে লিফটের দরজা কাটা হয়েছিল, কিন্তু ততক্ষণে 4 জনই মারা গেছে। 2 জন দরজা ভাঙার চেষ্টা করেছিল। তাদের হাত জখম ছিল, ভেতরে রক্ত শুকিয়ে গিয়েছিল। সে যেভাবে পোস্টমর্টেমের মতো খুঁটিনাটি বলছিল, সেটা একদমই ফেক লাগছিল না। কোনো রোমান্টিকতা নেই। বাস্তব যতটা নিষ্ঠুর ঠিক ততটাই। সে বলল, এরপরে মালিক পুরো বিল্ডিং বন্ধ করে দেয়, শুধু নিচের 2টো ফ্লোর ভাড়া দেওয়া হয়। উপরে কেউ যায় না। লিফট তখন থেকেই খারাপ। আমি গায়ে কাটা দিয়ে জিজ্ঞেস করলাম, তাহলে আমি ওপরে গেলাম কিভাবে? ফোনটা কার ছিল? অর্ডার কে করেছিল? গার্ড সোজা আমার চোখের দিকে তাকালো। ওপরে থেকে তো কেউ আসে না, কিন্তু ওপরে কেউ থাকে না। আমি বললাম, কিন্তু ওদের কণ্ঠ ছিল। ওরা সিগারেট চেয়েছে। ওরা বলেছে যেন আমি ওপরে যাই। বুড়ো লোকটা একদম স্বাভাবিকভাবে চোখের পাতা না ফেলেই বলল, হ্যাঁ, প্রায় এমন চাই। কখনো চা, কখনো সিগারেট, কখনো পানি। সে একটু কাছে এসে ধীরে বলল, 4 বছর 10 মাস 3 দিন ধরে কোনো অর্ডার দেওয়া হয়নি, শুধু ফোন আসে। এই লাইনটা এতটাই বাস্তব লাগলো যে আমি কথা বলতে পারলাম না। বুঝতেই পারছিলাম না এটা কোনো নাটক, ইচ্ছাকৃত ঠাট্টা, নাকি অন্য কিছু। আজও আমি নিশ্চিত করে বলতে পারি না ঘটনাটা ভয়ঙ্কর ছিল নাকি একেবারে স্বাভাবিক, নাকি কেউ আমাকে ভালোভাবে বোকা বানিয়েছিল। আমার মনে আছে আমি গার্ডকে জিজ্ঞেস করেছিলাম, ভাই, এটা কিভাবে সম্ভব? মারা যাওয়ার পরেও নম্বর থেকে কল আসে। গার্ড সেই একই শান্ত ভঙ্গিতে থাকলো, কোনো ভৌতিক ডায়ালগ দিল না, শুধু এক সাধারণ মানুষের মতো বলল, আমি জানি না,
হয়তো কেউ প্র্যাঙ্ক করছে, হয়তো নেটওয়ার্কের সমস্যা, কিন্তু ফোন আসে। তার কথায় কোনো নাটকীয়তা নেই। সে আমাকে ভয় দেখাতে চাইছিল না, সে বোঝাতে চাইছিল একদম আমার মতোই। যখন ওই দুর্ঘটনাটা ঘটেছিল তখন কোম্পানি কল সেন্টারের নম্বর বন্ধ করেনি। ওটা ছিল ল্যান্ডলাইন, ডাইরেক্ট এক্সচেঞ্জ লাইন। হয়তো সেই অটোমেটেড সিস্টেমটাই এখনো মাঝে মাঝে কল করে। এই কথাটা কিছুটা হলেও যুক্তিযুক্ত লাগছিল। আমি বললাম, তাহলে পিৎজা আর সিগারেটের অর্ডার কি লিখল? সে এমন মুখ করলো যেন সে নিজেও কনফিউজ। কখনো কখনো ঘোস্ট কল আসে, হয় না। ফোন বেজে ওঠে, ওপাশে শুধু স্ট্যাটিক আওয়াজ, তারপর কল কেটে যায়। প্র্যাঙ্ক না, শুধু ফল্টি লাইন। আমার মাথা ঘুরতে লাগলো। ব্যাপারটা জিন ভূতের মনে হচ্ছিল না, বরং সার্কিট, সিগন্যাল আর ডিসকানেক্টেড লাইনের মতো লাগছিল। আমি ভাবলাম, যদি লাইন ফল্টি হয় তাহলে অ্যাপে অ্যাড্রেস আসে কিভাবে? আমি জিজ্ঞেস করলাম, তাহলে অ্যাপে লোকেশন আসে কিভাবে? গার্ড বলল, এটা আমি জানি না, কিন্তু এমন আগেও হয়েছে। দুইজন ছেলে আগেও এসেছিল, একজন সুইগের রাইডার, একজন জোম্যাটো রাইডার। উভয় পিৎজা ফিরে নিয়ে গিয়েছিল। কল এসেছিল, তারা উপরে গিয়েছিল, কাউকে পাওয়া যায়নি। পিৎজা ঠান্ডা হয়ে গিয়েছিল, তারা ফিরে এলো। আমি বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। গার্ড আমাকে বাধা দিল। না, কোনো নাটকীয় বাক্য বলল না, শুধু এক সাধারণ কথা, পরের বার যদি সেই নম্বর থেকে কল আসে উপরে যেও না, পিৎজা ফিরিয়ে দাও। কোম্পানিকে বলো যে ঠিকানা পাওয়া যায়নি। এটাই পুরো বিষয়। আমি বাইরে বের হলাম। রাতের বাতাস ঠান্ডা ছিল, রাস্তা শুনশান, শুধু কুকুরের ডাক এবং নিস্তব্ধ রোডের শব্দ। আমি আমার বাইক চালু করলাম। হৃদয় এখনো দ্রুত দরকার ছিল, কিন্তু মনের মধ্যে কিছুটা শান্তি ছিল, যেন কোনো লজিক মিলেছে, তবে পুরোপুরি নয়। পরের দিন আমি রেস্টুরেন্টে 2 থেকে 3 রাইডারের সঙ্গে আলোচনা করলাম। আমি শুধু বললাম, তোমাদের কখনো বিজয় হাইটস বিল্ডিং থেকে কল এসেছে? একজন ছেলেটি সঙ্গে সঙ্গে বলল, ভাই, একবার রাত 1টায় আমাকে কল এসেছে। ঠিকানা একই ছিল, উপরে গিয়ে কাউকে পায়নি। গার্ড বলল, ফিরিয়ে নাও। অন্যজন বলল, আমাকেও কল এসেছিল, পিৎজা ফিরিয়ে গিয়েছিল, পেমেন্ট হয়নি, শুধু ঘোস্ট অর্ডার। এটি শুনে আমি ভাবতে শুরু করলাম, আজও আমি বলতে পারি না এটি ভয়ঙ্কর ঘটনা ছিল, কোনো অমানবিক কিছু, নাকি সার্কিট লাইনের গ্লিচ। আমি বলি না সেখানে কোনো রূপ আছে, আমি কিছুই দেখিনি, কিন্তু কল আসাটা সত্য। লিফট আটকে গিয়েছিল এবং ফ্লোরের আলো বন্ধ ছিল। সবই সত্যি ঘটেছে। কারণ আমি জানি না, হয়তো অনেকেই এই ঘটনা কখনো বুঝতে পারেনি। কিছু ঘটনা এমন হয় যাদের তারিখ থাকে কিন্তু উত্তর পাওয়া যায় না। শুধু এক ধরনের বিভ্রান্তি থাকে, যা ঘটেছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, কে ছিল, জানা যায় না। আমি এখন শুধু এতটুকুই করি, যদি রাতের বেলা হাইট থেকে কল আসে আমি তা রিজেক্ট করি। ঠিকানা পৌঁছানো যায়নি, শেষ কথা। এটি আমার ঘটনা। আশা করি ঘটনাটি ভালো লাগবে এবং আপনি অবশ্যই আপনার চ্যানেলে শেয়ার করবেন। অনেক ধন্যবাদ আপনাকে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি জানি না ঘটনাটা কতটা সত্য বা মিথ্যা, কিন্তু ঘটনাটা অনেক ভয়ঙ্কর ছিল, এতটুকুই বলতে পারবো। চলুন এবার আরেকটা ঘটনার দিকে যাই। আমার নাম মনি, আমি করাচিতে থাকি। ঘটনা শুরুর আগে কয়েকটা কথা বলা জরুরি, কারণ সেগুলো এই ঘটনার সঙ্গে জড়িত। ঘটনাটা এমন, আমার সবচেয়ে ছোট চাচা, যার নাম এখানে প্রকাশ করতে চাই না, তিনি 2011 সালে মারা যান। তখন আমার বয়স ছিল মাত্র 5 কি 6 বছর। আমরা পাঠান পরিবার, আমাদের রক্ত একটু গরম, রাগও তাড়াতাড়ি আসে। আমার বাবা যেমন,
আমার চাচারাও তেমনই ছিলেন। সেই চাচাই আমাদের বাড়ির 3য় তলায় নিজেকে গুলি করে আত্মহত্যা করেছিলেন। তার লাশ প্রায় 22 থেকে 23 ঘন্টা সেখানেই পড়েছিল। পরে বাড়ির এক চাচা ওপরে গিয়ে দেখে এসে জানান যে ছাদে কেউ একজন অচেতন অবস্থায় পড়ে আছে। কয়েক বছর পর 2020 সালে আমার আরেক চাচার বিয়ে হয়। তার ঘর বানানো হয় ঠিক সেই 3য় তলায় যেখানে ওই ঘটনাটা ঘটেছিল। বিয়ে মোটামুটি ভালোভাবেই হয়, কিন্তু বিয়ের 1 থেকে 2 সপ্তাহ পর এক অদ্ভুত ঘটনা ঘটে। আমার চাচি জিন থেকে ভূত এসব ব্যাপারে খুবই ভয় পেতেন। এক সকালে প্রায় 6টার দিকে চাচা অফিসে চলে যান। চাচি তখন ঘরের ভেতর বিছানায় শুয়েছিলেন। বিছানার সামনে একটা ড্রেসিং টেবিল ছিল, তাতে আয়না লাগানো। চাচি চোখ বন্ধ করে সোজা হয়ে শুয়েছিলেন। হঠাৎ যখন তিনি চোখ খুললেন, তখন আয়নার পাশে বিছানার সমান উচ্চতায় রাখা আয়রন স্ট্যান্ডের কাছে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তার চুল খোলা ছিল আর সে আয়নার দিকে মুখ করে দাঁড়িয়েছিল। মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল না, শুধু পিঠ আর চুল দেখা যাচ্ছিল। চাচির মনে হলো হয়তো আমার কোনো বোন হবে। তিনি ডান দিকে কাত হয়ে চোখ বন্ধ করে নিলেন। কিছুক্ষণ পর তার ঘুম এসে গেল। প্রায় 15 থেকে 20 মিনিট কেটে যায়। তারপর তিনি একটি হাসির শব্দ শুনতে পান। চোখ খুলে দেখেন বিছানার পায়ের দিকের কোণায় একটি মেয়ে বসে আছে। সে চাচির দিকেই তাকিয়ে হাসছে এবং এমনভাবে দুলছে যেমন ছোট বাচ্চারা আনন্দে দুলে থাকে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, মেয়েটার পরনের কাপড় একেবারে চাচির পরনের কাপড়ের মতোই ছিল। চাচির ভাষায় তার গলা যেন বন্ধ হয়ে গিয়েছিল। তিনি চিৎকার করতে চেয়েছিলেন, কিন্তু কোনো আওয়াজ বের হচ্ছিল না। তিনি কালেমা পড়তে পড়তে হঠাৎ উঠে পড়েন এবং সোজা আব্বু আম্মুর ঘরে গিয়ে পৌঁছান। সব ঘটনা বলার পর আব্বু আম্মু ভাবলেন নতুন বাড়ি, হয়তো ভয়ে এমন মনে হয়েছে, কারণ চাচি এমনিতেই এসব বিষয় খুব ভয় পেতেন। তারপর কয়েকদিন সব কিছু একেবারে স্বাভাবিকভাবেই চলতে থাকে। তারপর এক রাতে এমন ঘটনা ঘটল। চাচা তখন নাইট শিফটে ছিলেন আর চাচি নিজের ঘরেই ঘুমাচ্ছিলেন। রাত প্রায় 2টা থেকে 3টার মধ্যে চাচির মনে হলো যেন খুব ভারী আর বিশাল কোনো জিনিস হঠাৎ করে লাফ দিয়ে বিছানার উপর এসে পড়েছে। পুরো বিছানাটা জোরে কেঁপে উঠল। চাচি ভয় পেয়ে উঠে দরজা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে দৌড়ে চলে এলেন। বাইরে বসে বসে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে কেউ দরজায় নক করতে শুরু করলো। চাচি ঘরের দিকে তাকাতেই নক বন্ধ হয়ে গেল। আবার একটু পর আরো জোরে নক পড়ল। চাচি আবার ঘরের দিকে তাকালেন, তখনও নক চলতেই থাকলো। চাচি জিজ্ঞেস করলেন কে। সঙ্গে সঙ্গে নক বন্ধ হয়ে গেল আর হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। চাচি ভেতরে তাকিয়ে দেখলেন কেউ নেই। তিনি দৌড়ে নিচে নেমে দাদির ঘরে গিয়ে তার পাশে শুয়ে পড়লেন। এরপর আবার ঘুমিয়ে পড়লেন। সকালে ঘুম ভাঙতেই দেখলেন সবাই তার পাশে বসে আছে। চাচাও ততক্ষণে বাড়ি এসেছেন। চাচা জিজ্ঞেস করলেন, তুমি এখানে ঘুমাচ্ছিলে কেন? চাচি পুরো ঘটনাটা খুলে বললেন। এরপর বাড়িতে ও ঘরে কোরআন তেলাওয়াত ও দোয়া দরুদ পড়ানো হলো। তারপর কিছুদিন সব কিছু স্বাভাবিকই চলল। কিন্তু 2024 সালের অক্টোবর মাসে আবার সেই একই রকম ঘটনা শুরু হলো। এবার চাচিও টের পেলেন কখনো আলমারি নিজে নিজেই খুলে যায়, টাকা পয়সা উধাও হয়ে যায়। আবার রাত 3টা থেকে 4টার মধ্যে দরজায় নক পড়ে। তখন চাচা সিদ্ধান্ত নেন তারা 2য় তলার ঘরে শিফট করবেন। চাচা চাচি 2য় তলায় চলে গেলেন আর 3য় তলার ঘরটা প্রায় 3 থেকে 4 মাস ধরে খালি পড়ে থাকলো। আমি ভাবলাম এই ঘরটা আমি নিজের জন্য সেট করে নেই, কারণ ঘরটা নতুন বানানো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর পুরো বাড়িতে নতুন করে রং করা হয়েছিল। এই ঘরেও
চাচা যখন ওখানে ছিলেন তখনই আমি আমার ঘরটা সেট করে ফেলি। নতুন বিছানা, নতুন টিভি, কিছু লাইটিংও লাগাই। 12 জানুয়ারি আমি পুরোপুরি ঘর সেট করে ফেলি। সবাই আমাকে মানা করেছিল, কিন্তু আমি এসব বিষয়ে ভয় পাই না। আমি বিশ্বাস করি এই মাখলুকাতদের কোরআনে উল্লেখ আছে এবং তারা সত্যি আছে, কিন্তু আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। এই বিশ্বাসটাই আমার ভরসা ছিল। ঘর সেট করার পর কিছুদিন সব কিছু একদম স্বাভাবিকই চলল, কিন্তু 2 সপ্তাহে আমার সাথে যা ঘটছে তারপর থেকে আমি আর এই ঘরে যেতে চাই না। একদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে আমি ঘরে গেলাম। টিভিতে একটা মুভি চালিয়ে বসে পড়লাম। আমার অভ্যাস হলো পুরো অন্ধকার না হলে আমার ঘুম আসে না। সামান্য আলো থাকলেও আমি ঘুমাতে পারি না, তাই লাইট বন্ধ করলাম, পর্দা টেনে দিলাম আর শুয়ে পড়লাম। তখন রাত প্রায় 11টা। মুভি শেষ হয়ে গেল, কিন্তু ঘুম আসছিল না। ভাবলাম আর একটা মুভি দেখি। যখন আমি দ্বিতীয় মুভিটা চালু করছিলাম, ঠিক তখনই ঘরের দরজা নক পড়ল। নকটা এমন ছিল যেন সত্যি কেউ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আমি উঠে দরজা খুললাম, কিন্তু বাইরে কেউ নেই। ভাবলাম হয়তো আমার ছোট ভাই বা বোন দুষ্টুমি করছে, আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমি আবার দরজা বন্ধ করে শুয়ে পড়লাম, কিন্তু শোয়ার সঙ্গে সঙ্গে আবার নক পড়ল। আবার দরজা খুললাম, কেউ নেই। এবার একটু ভয় লাগতে শুরু করলো। আমি দরজা বন্ধ করে পাশে দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই আবার নক পড়ল, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলাম। আমার তখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। যে দৃশ্যটা আমি দেখলাম তাতে আমার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। আমি দেখলাম একটা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার মুখটা এত ভয়ঙ্কর ছিল, আস্তাগফিরুল্লাহ। আর সে আমাকে দেখে হাসছিল। আমি সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলাম, নখ লাগালাম, সব লাইট জ্বালিয়ে দিলাম আর টিভিতে জোরে সূরা রহমান চালু করে দিলাম। প্রায় 15 মিনিট পর আমি ঘর থেকে বের হলাম। তখন আর কাউকে দেখা গেল না, কিন্তু এর পরেও একই ধরনের ঘটনা বারবার ঘটতে শুরু করলো। দরজায় বারবার ধাক্কা পড়তে লাগলো। আমি কোনো প্রতিক্রিয়া দেখলাম না। গতকাল এমন একটা ঘটনা ঘটলো, আমি পুরো রজাই গায়ে দিয়ে ফ্যান অন করে শুয়েছিলাম। রজাইয়ের ভেতরে মোবাইল ব্যবহার করছিলাম। হঠাৎ মনে হলো বুঝি ফ্যান বন্ধ হয়ে গেছে। আমি রজাই থেকে মুখ বের করতেই দেখি ফ্যানটা একবারে আমার মুখের সামনে। বিশ্বাস করুন, আমার শরীরের সব লোম খাড়া হয়ে গেল। আমি দেখলাম ওই একই মহিলা ফ্যানের সাথে উল্টো ঝুলে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমার মনে হলো এবার সে হয়তো আমার উপর ঝাঁপিয়ে পড়বে বা আমাকে আক্রমণ করবে। আমি সঙ্গে সঙ্গে মুখটা আবার রজাইয়ের ভেতরে ঢুকিয়ে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আমি সেই নারীর কাছ থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পাচ্ছিলাম, যেন সে ভীষণ কষ্টে আছে। হঠাৎ একটা প্রচণ্ড শব্দ হলো, আমার পুরো বিছানাটা কেঁপে উঠল। তারপর হঠাৎ করেই সব আওয়াজ বন্ধ হয়ে গেল, সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেল। আমি মুখ বের করে তাকালাম, সে আর সেখানে নেই। আমি উঠে লাইট জ্বালালাম, ফ্যান অন করতে দেখি ফ্যানটা ভীষণভাবে কাঁপতে শুরু করলো। ফ্যান বন্ধ করে ভালো করে দেখলাম তার একটা পাখা ভেঙে গেছে। এরপর আমি লাইট বন্ধ করে নিচে নেমে দাদির সাথে ঘুমালাম। প্রিয় লিসেনার্স, এরপর তিনি বললেন, যখন ওই পেতনিটা ফ্যানে ঝুলেছিল তারপরেই যে বিকট শব্দটা হয়েছিল, সেই কারণে ফ্যানের পাখাটা ভেঙে গেছে। সামনে যা কিছু আপডেট হবে আমি আপনাদের জানাতে থাকব। আশা করি আপনাদের আমার এই ঘটনাটা ভালো লেগেছে। তো অনেক ধন্যবাদ আপনার এই ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আজকের মতো এখানেই শেষ। প্রিয় লিসেনার্স, আপনার মতামত কমেন্টে জানান যে এই 2 ঘটনার মধ্যে কোনটি বেশি ভালো লেগেছে। নিজের খেয়াল রাখুন। আশা করি আজকের ঘটনা দুটি আপনাদের ভালো লেগেছে। ঘটনা দুটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, এবং যদি চ্যানেলটি নতুন হয় চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে সব নোটিফিকেশন চালু করুন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। নিজের খেয়াল রাখুন।